হুসনা আক্তার আপনার নাম, বাড়ি হাতিয়া সন্দ্বীপ, এটা লিখেছেন। মায়ের নাম পারুল, বড় ভাইয়ের নাম মাসুদ, বড় বোনের নাম ঝর্ণা, মামা আছে একজন, খালাতো বোনের নাম জিন্নাত, খালাতো ভাই প্রতিবন্ধী, তার নাম আশরাফ, নিশ্চিত নয়। নানুর বাড়ির পাশে একটি ছোট খাল আছে, এরপর জমিন, এরপর বঙ্গোপসাগর, সেখানে মাছ ধরা হয়। নানুর বাড়ির পাশে একটি বাজার আছে। চট্টগ্রামে আসার আগের দিন নানুর বাড়ি থেকে বাপের বাড়িতে গিয়েছিলাম, তারপরের দিন সকালে বাবার বাড়ি থেকে লঞ্চে উঠেছিলাম, তারপর সন্ধ্যায় চট্টগ্রামে এসে নামলাম। ঝর্ণাকে ঝড় ডাকতেন। ঝর্ণাটা হয়তো ঝড়ই হয়। নানু বাড়ির বাস স্ট্যান্ডের নাম জাহাজ মারা অথবা জাহাজ মার্কা, দুইটা থেকে একটা হতে পারে, কিন্তু ওইটাই বাস স্টেশন, অন্য কোনো বাস স্টেশন নাই। তার মানে এটা হাতিয়ানা সন্দ্বীপ, এটা আপনারা বের করতে পারবেন যদি জাহাজ মারা অথবা জাহাজ মার্কা কোন রকম বাস স্ট্যান্ড থাকে। মানে এটা আমার নানুর বাড়ি তো, কিছুক্ষণ আগে একটা কবরস্থান পরে, কবরস্থানের পরে বাজার, বাজারের পরে এই পাশে হয়েছে হিন্দু বাড়ি, তারপর এদিকে একটা রাস্তা গেছে, রাস্তার এদিকে একটা গলি গেছে, এটা দিয়ে যেখানে বাস স্ট্যান্ডে যাওয়া যায়। তো ওই জায়গাটার নাম হলো শিয়ালার গোপাট নাকি শিয়ানপা না শিয়ান বাড়ি, সেটা আমার জানা নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও, এবং আশা করছি যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, অনেক অনেক বেশি সাপোর্ট করবেন, যাতে করে আরেকজন ভিকটিমকে, আরও একজন অতিথিকে আমরা তাদের পরিবারের কাছে ফেরাতে পারি। তো নামটা একটু প্রথমেই জানি, কি নাম আপনার? হোসনা আক্তার। হোসনা আক্তার। বয়স কত হোসনা আপনার? 24। আনুমানিক 24? আনুমানিক 24। আচ্ছা, হারানোর বয়স আপনি আমাদের ফর্মে যেটা দিয়েছেন সেটা হচ্ছে 4 বছর। ওকে, আপনি বুঝলেন কি করে 4 বছর? 4 বছরটা বুঝে নেই, এটা অনুমানিকটা দিয়েছেন। অনুমানিকটা দিয়েছেন, সবাই আসলে তাই দেয়। কি হয়েছে আমাকে একটু ঘটনাটা খুলে বলেন তো, একেবারে ছোটবেলার যতটুকু মনে আছে, যেভাবে মনে আছে, কিভাবে ঘটেছে একটু বলেন বিস্তারিত। আপনি খুব সুন্দর করে লিখে নিয়ে আসছেন, প্রয়োজন হলে আমি পড়ে শোনাবো। জি। ছোটবেলায় প্রথমত আমি আমার নানু বাড়িতে ছিলাম, সবসময় দেখতাম নানু বাড়িতে আমরা, আমার মা সহ ছিল, বাবা ছিল না। তো আমরা ভাই বোন 3 জন। আমার বাবার নাম মাসুদ। আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন? সত্যি করে বলেন তো, তাহলে এরকম কাঁপতেছেন কেন কথা বলতে? তারপর আমার বাবার নাম, না আপনি বলেন, আপনি আগে আমার সাথে কথা বলে ইজি হন। আপনি কোথা থেকে আসছেন? আমি এখন চিটাগং থেকে আসছি। কখন রওনা দিয়েছেন? চিটাগং থেকে কালকে 8:30 বাজে রওনা দিয়েছি আমি। 8:30 বাজে রওনা দিয়েছেন? সকালে নাস্তা করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, তো আপনি একটু নার্ভাস বোধ হয়। ওই যে পাশে পানি আছে, একটু পানি খেয়ে নেন, আপনার জন্য। পানি খেয়েছেন? আপনি কিভাবে কথা বলেন? না, নিশ্চয়ই না, আপনার গলা কাঁপতেছে কেন? না, আমি এভাবে কথা বলি বলতে এভাবে বলি না, ঠিক আছে, আমি একটু এনজয় থাকি, কিন্তু যখন আমার মধ্যে কোনো টেনশন থাকে তখন আর কথা হয় না। টেনশনটা কিসের? এগুলো নিয়ে কিসের টেনশন? আপনি তো আজকে খুব সুন্দর জায়গাতে আসছেন, মাশাআল্লাহ, লোকজন আপনার জন্য ট্রাই করবে। খুব সুন্দর জায়গাতে আসছি, ঠিক আছে, কিন্তু আমি কালকে অনেকগুলো কষ্ট পাইছি। কেন? এখানে আসার সময় আমার একটা মানে বর্তমান যেখানে আছি, আমার ভাই কালকে আসবে বলছে, সন্ধ্যার পর আমাকে ফোন করে জানাচ্ছে ও আসবে না ওটার জন্য। কালকের দিকে আমার খুব মনটা খারাপ। আমি কখনো এরকম থাকে না, আমার মধ্যে যত কষ্ট থাক আমি কখনো কারোর সামনে টানি না, আমি এনজয় নিয়ে থাকি, আমার কষ্টটা আমার মধ্যে রাখি, কিন্তু সেটা কখনো কেউ বুঝতে পারে না আমি কষ্টতে আছি। আমাদের পুরো জীবনটা আসলে এরকমই। সেটা তো ঠিক আছে, জীবনটা তো এরকম, আমার নফসে যেটা আছে সেটাই করছে। হ্যাঁ, কিছুটা কষ্টের, কিছুটা আনন্দের, তবে যে কষ্টের পেছনে আপনার হাত ছিল না, সেই কষ্টের জন্য আল্লাহ নিশ্চয়ই আপনাকে কোনো না কোনো ভালো পুরস্কার দেবেন। তবে এটা ঠিক যে আপনি তো আনন্দিত হওয়ার কথা যে আপনি শেষ পর্যন্ত কেউ আপনার সাথে না আসলো, আপনি আসছেন আমাদের পর্যন্ত। হ্যাঁ, আমি একটা জিনিস বলি, এই সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে আমার জলিল ভাইয়ের ফোনে, আমার ভলান্টিয়ার জলিল ভাই। আপনি জলিল ভাইয়ের মাধ্যমে বোধহয় আমাদের এখানে আসছেন, এবং আমাকে ফোন দিয়ে বলেছে যে ও চিটাগং থেকে আসছে, ও শিডিউল দেওয়া ছিল 3টার সময়, আজকে 3টার সময় শিডিউল দেওয়া আছে, তো ওকে একটু আগে নেওয়া যায় কিনা। আমি বললাম যে ওর সাথে কি কেউ এসছে? বলছে না, ওর সাথে কেউ আসে নাই। আমি বললাম তা ঠিক আছে, ভদ্রমহিলাকে আপনি পাঠান, আমি অফিসে ঢুকে আমি ব্যবস্থা করতেছি। তো ওই যে আসলাম, আসার পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল কথা শুনে ওর কথা যেহেতু কাঁপছে, আমি জানতাম না যে বিহাইন্ড দ্য স্টোরি এরকম। শোনেন, আমরা ভাই ব্রাদাররা আছি, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, এই তো আপনি এখন নর্মাল হয়ে গেছেন, মাশাআল্লাহ। আমার সঙ্গে গল্প করেন কিছুক্ষণ, ঠিক আছে? আমরা সবাই মিলে চেষ্টা করবো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা, তো নানার বাড়িতে থাকতেন, তারপরে কি হলো? নানা বাড়িতে থাকতাম, মানে ছোট থেকে দেখতেছি নানা বাড়িতে ছিলাম আমরা, ভাই বোন, আমি, আমার ভাইয়া, আমার আপু, আমি সবার ছোট, আমার বড় ভাইয়া, তারপর আমার আপু, তারপর আমি। আচ্ছা, আমার আম্মু ছিল,
কিন্তু আমাদের একটা ঘর ছিল, মানে আমার নানু, এটা আমাদের ঘর, এটা রাস্তা, ও পাশে আমার নানুরা থাকে, মামিরা থাকে। আচ্ছা। পাশে খালা রান্না কাদের এটা ঘর জানি না, কিন্তু আমরা খালাই ডাকতাম, মানে আমাদের ভাষায় খালা হতো। ওকে। খালা খালা বলতাম, কিন্তু অন্য কোনো নাম ডাকতাম না। পাশের বাসায় যারা ছিল, মানে আমার নানু ঘরের পাশে যারা ছিল, আমাদের ঘরে ঘর একটা ছিল, কিন্তু এটা কাদের ঘর সেটা আমি জানতাম না। জানতেন না? না, ওদের সাথে ঘর থাকতাম। কেউ একজনকে মনে হয় ভাবি হয়তো কিছু একটা ডাকছি, কিন্তু অনুসরণে নাই আমাদের। উনি মনে হয় মারা গেছেন, মানে ডেলিভারির টাইমে, নয়তো এমনি কোনো সময় একটা মারা গেছে। ওনার একটা বাচ্চা ছিল, ওটা আমার আম্মুর কাছে ছিল। বাচ্চাটা মনে হয় মরে যাওয়ার পরে আমার আম্মু খুব কান্নাকাটি করতেছে। ওই বাচ্চাটাও মারা গেছে? হ্যাঁ, মা খুব ছোট থাকতে বাচ্চা ছিল, তো আমার আম্মু তো মানে এমনি বাইরে খাবার খাওয়াই বড় করতেছে, হয়তো কিছুদিন পরে হয়তো বাচ্চাটা মরে গেছে। ওনার হাজবেন্ড ছিল না যে মহিলার বাচ্চা হলো? জানি না, সেটা আমার মনে নেই। আপনার মনে নাই? আচ্ছা, যাই হোক, এটা একটা মেমোরি আপনার, খুব বড় একটা ক্লু এটা। হ্যাঁ, তারপর? ওটা আমার মনে নাই। তো হঠাৎ করে চিটাগং থেকে একজন মহিলা গেছে। তো মহিলাটা যাওয়ার পরে আমার আম্মু ওই মহিলার কাছে গেছে, কারণ আমাদের ঘর খুব গরিব, কারণ আমার বাবার সাথে আমাদের রিলেশনটা ঠিক কতটুক আমার জানা নাই। বাবাকে দেখেন নাই ছোটবেলায়? দেখছি, কিন্তু ওইটাকে বাবা বলে, বাবা বাপি কাটা চুল ছিল, মানে ওটাই হবে। আমি একবার দেখছিলাম, মানে মাজারের মতো ঘর একটা আছে, ওখানে মানে কি একটা পারে, মানে ওখানে অনুষ্ঠান করছে, মানে কি একটা হয়েছে, মানে সবাই আল্লাহ আল্লাহ বলতেছে, ওইটা আমি দেখছি আমার বাবার বাড়িতে। ওখানে গেছিলাম, যে বাবা বাড়িতে গেছিলাম, মা নিয়ে গেছিল আমাদেরকে। তো এখান তো এটা দেখছি। তো আমার নানু বাড়িতে থাকতাম আমরা সবসময় ছোট থেকে, বাবা যেত না আমাদের এখানে, একবার দুইবার দেখছি মনে হয়। একবার মনে হয় আমাদের ঘরটা ঠিক করতেছিল, আর একবারে কি জন্য গেছিল আমি জানি না, আমি ছোট ছিলাম, হয়তো ঘুমানোর পরে যেত, দূরে ছিল, থাকতো, গেলে একদিন নহয় 2 দিন থাকতো মনে হয়। আমি একবার দেখছি সিগারেট খেতেন উনি, আমি সিগারেট ছিঁড়ে ফেলছিলাম, তার জন্য মনে হয় আমাকে তাড়া করছিল। এটা মনে আছে আপনার? এটা আমার একটু একটু, মানে আমি আজকে অনেক কষ্ট করে একটা অনুসরণ করতেছি, কিছু একটা জন্য আমাকে একটা তাড়া খাইছিলাম। আচ্ছা, ওইটার জন্য মানে আমি তো সারাদিন ভেবে ভেবে আসতেছি আমার কি কি মনে পড়তে পারে, কিন্তু ওইটা মনে আছে বাপি কাটা চুল ছিল, একবার উরুসটা হয়েছিল, দাড়ি ছিল মুখে না, ওটা মনে নাই, কিন্তু বাপি কাটা চুল মনে আছে। আচ্ছা, ওইটাই মনে আছে। আচ্ছা, বাপি কাটা। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই বোন, আমি সবার ছোট। আপনি সবার ছোট ছিলেন, বাকি দুজনের নাম মনে আছে? বড় ভাইয়ের নাম হলো মাসুদ, বড় বোনের নাম হলো ঝর্ণা, আমি হলাম হুসনা। জি। বাবার নাম ধনু সর্দার না ধনু, আমি সেটা জানি না, কিন্তু ওইটাই আমি একবার হয়তো শুনছিলাম কোন এক। তনু সর্দার অথবা ধনু? তনু অথবা ধনু সর্দার। সর্দার আছে নামের সাথে? হ্যাঁ। আচ্ছা, আর বাকি যে নামগুলো বলেন এগুলো কি 100% সঠিক? হ্যাঁ, ভাইয়ার নামটাও সঠিক, আপন নামটাও সঠিক, আমার নামটাও সঠিক। এই 3 জনের নাম সঠিক। মায়ের নাম? আমার নামটাও সঠিক, আমার মায়ের নাম পারুল। এইগুলোর মধ্যে কোনো ভেজাল নাই? হয়তো ভেজাল নাই, হয়তো আমরা কি কনফিউশন আছে, একটু হলেও থাকতে পারে। একটা কনফিউশন থাকতে পারে, কিন্তু বোনেরটা, ভাই বোনেরটা সমস্যা নাই। ভাইয়েরটা কোনো কনফিউশন নাই, কিন্তু আমি ভাউনকে ঝড় বলে ডাকতাম। ঝড় মানে তো ঝর্ণাই হবে। কাকে ঝর্ণা ডাকতেন? বোনকে কখনো আপু ডাকিনি, ওকে আমি ঝড় ডাকতাম। ঝড় ডাকতেন? ঝর্ণাকে ঝড় ডাকতেন? ঝর্ণাটা হয়তো ঝড়ই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইভাবে আপনি চিন্তা করেছেন। মামা আছে একজন? মামা আছে একজন, আছে কিন্তু কজন আছে আমি জানি না, কিন্তু একটাই আমার মনে আছে। আচ্ছা, তো মামার নাম মনে আছে? মামার নাম মনে নাই। খালাতো বোনের নাম মনে আছে আপনি যেটা? খালাতো বোনের নাম মনে আছে, ওর নাম হচ্ছে জিন্নাত হতে পারে, কেন আমি ওকে জিন ডাকতাম। জিন ডাকতেন? আচ্ছা, খালাতো ভাই প্রতিবন্ধী? এটা কনফার্ম শতভাগ? হ্যাঁ, ওটা প্রতিবন্ধী, কারণ এটা তো মিস করার কোনো সুযোগ। ওর নাম আশরাফ, না হলে আশাদ। ওটা আরশাদ অথবা আশরাফ, আপনি ব্র্যাকেট লিখেছেন, নিশ্চিত নয়। আচ্ছা, ঠিক আছে, ইনফরমেশন দিলে এভাবেই দেওয়া উচিত। প্রতিবন্ধীটা রাইট। প্রতিবন্ধীরা রাইট। প্রতিবন্ধী বলতে ওই এদিকেটা ঠিক আছে, কিন্তু পায়ের দিক থেকে সমস্যা, এটাও মনে আছে। পারফেক্ট। মানে ও হাঁটতে পারে না, মানে এরকম করে যেতে হয়। ওকে, মানে হামাগুড়ি দিয়ে যায়। পারফেক্ট। আপনি বাড়ি বলতেছেন হাতিয়া সন্দ্বীপ, হ্যাঁ, এটা আপনি নিশ্চিত? মানে সন্দ্বীপটা 100% আসতে পারে, কিন্তু হাতিয়াটা 100% আসতে না পারে, কারণ আমি তো সন্দ্বীপটা তো নোয়াখালীতে, হাতিয়াটা নোয়াখালীতে, সন্দ্বীপটা হয়তো সমুদ্র পার হতে হয়। হ্যাঁ, কেন বলতেছেন আপনি? কোনটা কনফার্ম কোনটা আপনি? এই সন্দ্বীপটাই হবে, কারণ সন্দ্বীপতে লঞ্চে করে আসতে হয়। হ্যাঁ, সেটাই। নাম শুনছেন আপনি কখনো? হ্যাঁ, আমি যা থাকে না যে এলাকায় যেহেতু আছেন, সন্দ্বীপে আছি বা এরকম হাতিয়াতে আছি, কোথাও থেকে শিখেছেন, এরকম কিছু আছে? এরকম আছে বলতে, যখন আমার আম্মু চিটাগং থেকে একজন আন্টি গেছিল, উনি কে আমি জানি না, আমার নানু করে কয়েকটা ঘর পরে, মানে বাম দিকে কয়েকটা ঘর গেলে, মানে ওই আন্টিটা চিটাগং থেকে গেছে শুনছি আমি, মানে
একরকম করে কথাটা বলছে, মানে বলতেছে। তো আমি আমার খালাতো বোন যাকে জিন বলতাম, তাকে আমি বলছি আমি চিটাগং থেকে এসে আমি তোকে চিটাগংয়ের ভাষা শিখাবো। আমি চিটাগংয়ে বেড়াতে যাচ্ছি, কিন্তু চিটাগংয়ে যে চিটাগংয়ের ভাষা শিখে আসবো, আমি তোকে আমি চিটাগংয়ের ভাষা শিখাবো। তুই তো যেতে পারতেছিস না, তো আমি যাচ্ছি। এটা তো আপনাকে চিটাগং থেকে যে মহিলাটা আসছে সেই মহিলা হয়তো বা নিয়ে যাওয়ার সময় আপনি কথাটা বলছেন, তাই কি? আমার অল ফ্যামিলি আসছে, আমি একা আসিনি। ও আচ্ছা, মানে ওই মহিলা গিয়ে অল ফ্যামিলিকে আম্মুই বলছে মানে চিটাগং যাবে, তো ওইটা তো বলছে সবাইকে না, আমি শুনছি। তো ও আমাকে বলতেছে, আমার খালাতো বোন নাকি, ও বলতেছে আমাকে তুমি তো চিটাগং যাচ্ছ, আমরা তো চলে যাচ্ছ এখান থেকে। আমরা এখান থেকে যাচ্ছি, তো কি হয়েছে, আমরা তো এখানে আসবো, এটা তো আমার বাড়ি, তো আসবো, এখানে না থাকার তো কোনো কারণ না। কিন্তু সেটা এই আপনি হাতিয়া সন্দ্বীপ শিখলেন কিভাবে? ওইটাই আমার মেমোরিতে ছিল। সেটা তো আপনি চিটাগং এর মেমোরি, কিন্তু হাতিয়া সন্দ্বীপ কিভাবে আসলো, নামটা কিভাবে আসলো? নামটা আসলে আমি যখন হারছি, আমি চিটাগংয়ে আসা 15-20 দিনের মধ্যে হারিয়ে গেছি। সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যে হাতিয়া সন্দ্বীপ বলতেছেন, এই হাতিয়া সন্দ্বীপই যে আপনার বাড়িটা, এইটার মানে আপনার মাথায় কিভাবে আসলো যে না এটা এটা হাতিয়া সন্দ্বীপই হবে? হাতিয়া সন্দ্বীপ হবে, আমি হাতিয়াটা আমার হেরে যখন গেছি, আগেও মনে হয় আমি সন্দ্বীপটাই শুনছি, কিন্তু আমি যখন হারাইছি, যেদিন থেকে হারাইছি, আমার মেমোরিতে একটাই নাম চলতেছে, সন্দ্বীপটাই। তো এখন আমি কনফিউশনে পড়ে গেছি, এখন দুইটা নাম শুনে, একটা হাতি একটা সন্দ্বীপ, এখন কোনটা রাইট হতে পারে, কিন্তু সেটা আমি জানি না। হাতিয়া সন্দ্বীপ কি পাশাপাশি? হাতিয়া তো নোয়াখালীতে। চেষ্টা করছেন আপনি? হ্যাঁ, চেষ্টা করে গেছেন কখনো হাতিয়াতে বা সন্দ্বীপে কখনো? কখনো সেটা করা হয় না, কারণ আমার পক্ষে এটা সম্ভব হয় না, কারণ আমি একটা মানুষ ছিলাম, আমার কোনো স্বাধীনতা নেই, আমি বন্দি। শুনি আপনার গল্প। তো আপনার মাকে ওই মহিলা গিয়ে বলছে চিটাগং যাবে বা এরকম কিছু? মানে হয়তো আমার আম্মু প্রস্তাবটা দিছে, কারণ আমরা তো যেহেতু গরিব, ঠিক আছে, আমার মা হয়তো প্রস্তাব দিছে, উনি হয়তো বলছে ঠিক আছে আমার সাথে আমার বাসায় চল, ওখানে আমি কোনো একটা ব্যবস্থা করে দেবো, হয়তো কাজের জন্য আসা হয়েছে। সব ভাই বোন মিলে? হ্যাঁ, সবাই একসঙ্গে থাকতেন? হ্যাঁ। ওকে, আসলেন তারপর? এক সময় ওই ওনাদের বাড়িতে আসছে, যে আন্টিটা বলছে আম্মুকে, ওই আন্টিটার সাথে আসছে। ওই আন্টির নাম মনে আছে? আচ্ছা, তো আসেন, আসার পর? ওনাকে আমি কয়েকটা দিন দেখছি, আমি মনে থাকতে করতে। আচ্ছা ঠিক আছে, আসছেন তারপর? আসার পরে মনে করেন আসার সময় তো বাবার বাড়িতে গেছি, যেদিন আসবো মানে 9টা-10টা করে লঞ্চে উঠবে, তো এর আগের দিন চলে আসছে আম্মু, ওখানে একটা বড় আম্মু আছে, হয়তো এটা আমার আব্বু স্ত্রী হতে পারে, কিন্তু আমরা সবসময় ওনাকে বড় আম্মুই রাখতাম। বড় আম্মু বলে ডাকতেন? বড় আম্মু রাখতাম, কিন্তু আমার বাবার কোনো ভাই আছে কোনো বোন আছে সেটা আমি জানি না, কিন্তু আমার বাবা ছিল আর ওই মহিলাটা ছিল। ঠিক আছে, আপনি যে সব তথ্য বলেছেন সেগুলো সব ঠিক আছে, নামের জায়গায় তো সবকিছু পেয়েছি, কিন্তু আপনি হারালেন কিভাবে এই জায়গাটা আমার একটু জানা দরকার। ওটা আমি বলতেছি। তো আমরা চিটাগংয়ে চলে আসছি, চিটাগংয়ে আসার পরে আসার সময় লঞ্চ থেকে নামছি, ওটা আমার মনে আছে। তো লঞ্চ থেকে নামার পরে এই একজন বৃদ্ধ মহিলা, আমি আমার আম্মু সবাই নামছে, আমাকে একজন মহিলা টেনে নিয়ে যাচ্ছে, মানে আমার হাত, আমি তো ছোট, আমাকে হাত ধরে একটা মহিলা মানে উপর দিকে তুলতেছে। তখন তো লঞ্চ কাম তো আমার সাথে গাড়ি ঘোড়া আছে না, তো এই মহিলা দুনো চলে যাওয়ার সময় আমাকে নিয়ে যাওয়ার সময় আমাকে গাড়িতে ছেড়ে দিছে, মধ্যপথে ছেড়ে দিছে। তো ওখান থেকে আমার মানে প্রথম অ্যাক্সিডেন্ট, আমার চিটাগাং পা রাখাতে আমার প্রথম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এটা। তারপর ওই আন্টি বাড়িতে গেছি, মনে করেন রাত কয়টা হবে সেটা জানি না, মানে হালকা পাতলা শীতকাল তখন, এরকম সিজনে মানে আমি হারাইছি, হালকা পাতলা শীতকাল। তো ওখানে আসছি, আসার পরে সকাল হয়েছে, দেখতেছি ওনার ঘরের পাশে একটা খাল আছে, এটা ওনার ঘর, মধ্যে এদিকে জবিন, সামনে দিয়ে এটা ঘর, এটা সামনে দিয়ে জবিন। তো জবিনের এই ওনার ঘরে, এটা ঘর না, তো ঘর এই পাশে একটা খাল আছে, মানে জোয়ার ভাটা আসে, যে আন্টিটা ওখানে আমি চিটাগং আসছি, ওখানে জোয়ার ভাটা আসে। তো ওনার মেয়ে আছে 2টা নাকি 3টা মেয়ে আছে, ছেলে মেয়ে সহ 3-4 জন আছে। তো ওনার ছোট মেয়ে যেটা আমার থেকে একটু বড়, ও আমাকে নিয়ে বাইরে ঘুরতে গেছে, আমরা ওখানে প্রথম একবার হারাই গেছি, আমি চিটাগং আসার সাথে আমার অনেকগুলো রিস্ক হয়ে গেছে, ওখানে হারাই গেছে। ওই ঘুরতে ঘুরতে এই খালটা দেখছি, খালটা দেখা তো কোন দিকে আসবে সেটা আমরা জানি না। তো আমার মাথায় আসছে আমি যদি খালটা দিয়ে নেমে যাই, তখন ভাড়া করতেছে, তো আমরা যখন যাচ্ছি তখন জোয়ার ছিল, মানে উপর দিকে পানি যাচ্ছে, যখন আমরা হারাই গেছি, মেয়েটা সব হারাই গেছে। ওটাই কি আপনার হারানোর ঘটনা? মানে আমি প্রথম থেকে বলে যাচ্ছি। তো মানে এটা হলো তার পরের দিন, চিটাগং আসার পরের দিন এটা করছে আবার। তো এই ওদের সাথে গেছি, ও আমাকে বলছে রাস্তাটা দেখাই আনবে, ওরা আমাকে বলছে ওকে নিয়ে একটু ঘুরে আয়। দাঁড়ান, এগুলো আপনি বললেন না, এগুলো আপনার মাথায় থাকুক, যদি ফ্যামিলি পাওয়া যায় তাহলে আপনি এগুলো মেলাবেন।
কারণ এগুলো আপনার জন্য খুব একটা ক্লু হিসেবে কাজ করবে না, ফ্যামিলি পাওয়া গেলে এগুলো ক্লু হিসেবে কাজ করবে। কারণ এই ঘটনাগুলো তো আপনার মা জানে। আপনি যদি আপনার ফাইনাল হারানো না হয়ে থাকে, তাহলে এই ঘটনা তো আপনার মা জানে, যে আপনি ফিরে আসার পরে মাকে বলছেন মা এরকম হয়েছিল বা এরকম কিছু বলছিলেন না, আমার খাল থেকে টেনে তুলছে না, তাহলে আপনি যে এই বিষয়গুলো বলেন না, এটা যদি আপনার মাকে পাওয়া যায়, তাহলে আপনার মাকে আমরা জিজ্ঞেস করবো যে এরকম একটা ঘটনা কি ঘটছিল, আপনার মা বলতে পারবে, তখন আপনি মিলাইতে পারবেন। আপনি বরং ওইটা আমাকে বলেন যে আপনি হারাই গেছেন, একদম ফাইনাল হারাইছেন কিভাবে, এবং হ্যাঁ ওই জায়গাটায় আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমার আম্মু আমার বোনকে একদিকে একটা বাসা দিয়ে দিছে, আমার ভাই গেছে বিস্কিটের বেকারিতে। বিস্কিটের বেকারিতে আমি গেছি একদিন, আমি গেছি, আমার আপু এখানে একদিন গেছে। আপু হলো এখান থেকে সামনে রুম যেটা আছে এটাতে একটু দূরে, ওখানে হলো আমার আপু। আমি গেছি, যাওয়ার পরে এর 2 দিন পরে আমার ভাইকে বিস্কিটের বেকারিতে দিয়ে দিছে। ওখানেও আমি গেছি, আমাকে নিয়ে গেছে ওদের ঘরে মেয়েটা, ওরাই কাজ যেহেতু দিছে আমার ভাইকে, ওরাই নিয়ে গেছে। ওখানে গেছি, আমার ভাইকে দেখি বিস্কিটের বেকারিতে কাজ করতেছে। আচ্ছা চলে আসছে, 2-1 দিন পরে আম্মুকে নিয়ে চলে গেছে আরেকটা ফ্যামিলিতে, হয়তো কাজ করার জন্য নিয়ে গেছে। ওইটা ওখানে গেছে, ওখানে যাওয়ার পর ওদের ঘরে ওরা ওই 2জন বৃদ্ধ মহিলা আছে। একজন মাথায় একটু সমস্যা আছে, মানে ঘর ঝাড়ু দিলে এই অনেক ঝাড়ু থেকে নিয়ে যা ওই চুলা আছে না, মাটির চুলাতে দিয়ে দেয় বালুগুলা। আর একটা বোন ঠিক আছে। তো ওনাদের ঘরে 2টা মেয়ে ছিল, ওরা শ্বশুর বাড়ি নাকি এখানে বেড়াতে আসছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে, সেটা আমি জানি না। তো ওখান থেকে ওই মহিলাটা ওখানে কি একটা অনুষ্ঠান করছিল কি সেটা আমার পুরোপুরি মনে নাই। ওই দিন ওখানে অনেক মানুষজন খাইছে। তারপরের দিন আমাকে বলতেছে, আমি আমার আম্মুর সাথে ছিলাম, ভাই এক জায়গায়, আপু এক জায়গায়, আমি আম্মুর সাথে। কারণ আমি আম্মুকে যা কখনো থাকিনি, তাকাতেও পারিনি কখনো। তো আমাকে ওখানে নিয়ে গেছে। তো আমি যখন যাচ্ছি না, ওই মহিলা 2টা বলতেছে যে 2জন মানে আমাদের থেকে এখন আমার যে বয়স, ওদের বয়স হচ্ছে আরেকটু মানে আর মনে করেন 30 ধরেন, একজন বয়স 20 ধরে, একজন বয়স 24 ধরি, এরকমই ছিল ওনাদের বয়স, তখন আমি ছোট। তো ওনার বাড়িতে যাওয়ার সময় বলছে আমার আম্মুকে আমাকে নিয়ে যাবে সাথে, বেড়াতে নিয়ে যাবে, 2 দিন পর আমাকে এনে দিয়ে যাবে। তো আমি কান্নাকাটি করতেছি যে আমি আমার ভাইয়ের বেকারিতে চলে গেছি সকালে উঠে, যেহেতু আমাকে নিয়ে যাবে বলছে, আমি বেকারিতে চলে গেছি। ভাইয়া আমাকে পাঠাই দিছে, ভাইকে তো আমি জানাই না, ভাই কাজ করতেছে, আমাকে কোলে নিছে, আদর করছে, আদর টাদর করে আমাকে বিস্কিট বা বন 2টাই দিছে, 2টা টাকাও দিছে আমার ভাই আমাকে। তখন 2টা পয়সা দিছে আমাকে, পয়সাটা আমার হাতে ছিল। ছোট আপনার ভাই? আমার ভাই বড়, আমি ছোট, আমাকে কোলে নিছে আমার ভাইয়া। আচ্ছা, মানে এই আপনার ভাইয়ের নাম যেটা দেখতে পাচ্ছি এখানে কি? মাসুদ। আপনার ভাই কয়জন ছিল? একজন ভাই। তারপর তো আমাকে কোলে নিছে, 2টা টাকা দিছে, ওইটা দিছে। এখন আমার ভাইয়ের কাজের সমস্যা, আমি যদি ওর কাছে থাকি আমি ওর কোলে থাকবো, নিচে থাকবো না। আমি তো যে কোলে উঠে গেছি, তো এখন নতুন গেছে কাজ করতেছে, তো আমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমাকে নামাতে পারবে না। তো এটা করার পরে বিস্কিট ফ্যাক্টরিতে, হ্যাঁ বিস্কিট ফ্যাক্টরিতে, তো আমি ওখান থেকে আমার ভাই আমাকে পাঠিয়ে দিছে, বোন তুই এখন চলে যা, পরে আসিস। এই বিস্কিট ফ্যাক্টরির নাম মনে আছে? প্রথম তো গেছি, করতে গেছি প্রথম, সেটাই ঠিক আছে। তারপর তো ওখান থেকে পাঠাই দিছে। আমি আসতে চাচ্ছি না, আমি খুব স্লো হাঁটছি, আমি ছোট মধ্যে একটা স্পিড হাঁটা আছে না, আমি খুব স্লো হাঁটছি যাতে ওরা চলে যায়। আমার মাথায় উঠেছিল ওদের সাথে আমি যাব না। আমি যে দেখি গেটে ওনারা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, মানে তখন তো হলুদ ট্যাক্সি ছিল, 2020 সালে তো 1 সালে তো গিয়া ছিল না, সিএনজি ছিল না, ট্যাক্সি ছিল, হলুদ ট্যাক্সি। ওগুলো তো আমাকে টেনে তুলে ফেলছে। আমি যাবো না বলছি, বিস্কিটটা জিনিসটা আম্মুকে দিয়ে দিছি। তা আম্মুকে বলছে ভাই আমাকে 2টা টাকা দিছে। আম্মু আমাকে বলে ওগুলো আমাকে দাও, তোমার নানার জন্য একটা শাড়ি কিনে পাঠাবো, আমি বেতন পেলে একটা শাড়ি কিনে পাঠাবো, সবার টাকা দিয়ে একটা শাড়ি দিব। আমি বলছি না, আমি তো কালকের দিনটা আছে, আমি পরশুদিন তো চলে আসবো, মানে 2 দিন পর চলে আসবে বলছো না, আমি তখন আসে টাকাটা দিব, আমি দিব না, টাকাটা আমার কাছে থাক। আমার তখন পরানো ছিল একটা হলুদ ফ্রক, শর্ট প্যান্ট। তো ওদের বাড়িতে গেছি, ওখানে যে দেখি একজন মহিলা কালো, কখন আমি বাড়িতে কে নিয়ে গেছে? ওই মহিলা 2জন নিয়ে গেছে, বললাম যে চিনজি নিয়ে দাঁড়িয়ে থাকছে, ওনারা কোথায় নিয়ে গেছে। যাওয়ার সময় একটা স্কুলে দাঁড়াইছে, আমি স্কুলের পাশে হচ্ছে আমার আপু যেখানে থাকে ওখানে, তো আমি ওখানে চলে যাচ্ছি, ওখানে একজন দেখে ফেলে আমাকে ধরে ফেলছে, 2জন থেকে একজন দেখে ফেলছে। মানে আমি যাবো না, আমার আপুর এখানে যখন স্কুলে দাঁড়াইছে আমি চলে যাবো আপুর কাছে, এখান থেকে পরে আম্মুর কাছে চলে আসবো, আমার ইচ্ছা ছিল সেটা। এই 2 মহিলা আপনাকে হলো যে কোনো একজন মহিলা ধরে ফেলছে তখন? হ্যাঁ, একজন ধরে ফেলছে। এই 2 মহিলার সাথে আপনার মায়ের সম্পর্ক ছিল? আমার মায়ের সম্পর্ক ছিল, ওখানে আমার মা ছিল ওদের ঘরে, এই 2 মহিলার ঘরেই ছিল। ওনার বাবার বাড়ি না কাদের বাড়িটা জানি না, কিন্তু ওদের এখানে ছিল বৃদ্ধ মহিলা। আমি জাস্ট এটাই জানতে চাচ্ছি যে সম্পর্ক ছিল, মানে চিনতো আপনার মা?
চিনতো, ওকে। তারপর মানে চিনতো তো ওখান এবং থেকে আপনাকে নিয়ে কি ধরনের, আপনার যেহেতু এত মনে আছে, আপনাকে নিয়ে কি ধরনের কোনো কথা হয়েছে যে আপনাকে কাজে দিবে বা কাজে দিচ্ছে, এরকম কোনো কথা হয় নাই? আমাকে কাজে দেওয়ার কোনো কথা নেই, কারণ আমি সবার থেকে ছোট আর আমি কোনো কাজ করতে পারবো সেই কোনো আশা নেই। আচ্ছা, ঠিক আছে, তো আমাকে বলছে বেড়াতে নিয়ে যাবে, বেড়াতে নিয়ে যাবে, সেটা আমার মনে আছে। ওকে, এই দুই মহিলা বলেছে? হ্যাঁ। ওকে, তো তারপর? তোমার মেয়েকে আমার সাথে বেড়াতে দাও, মানে 2 দিন পর আমি নিয়ে আসবো। ওকে, তারপর? তো আমাকে নিয়ে গেছে, ওনাদের বাড়িতে যেই দেখি একজন মহিলা আছে, উনি খুব কালো। আচ্ছা, দেখি আমি ভয় পাইছি, ওনার চুলগুলো লাল, আমি কখনো লাল চুলও দেখি নাই, কালো মানুষও দেখি নাই। কালো দেখছি, অতটা কালো দেখি নাই। তো চুল লাল দেখে আমি ভয় পেয়ে গেছি, আমি মনে করছি এটা ভূত হতে পারে। তো এই আসর সময় হয়েছে, ওই 2 মহিলা কোথায় চলে গেছে। এখন আমি ওই মহিলার সাথে কথা বলতে পারতেছি না, বুড়ো মহিলার সাথে আমি কথা বলি নাই, বলতে পারতেছি না, এখন আমার ভয় লাগতেছে। আমার হাতে আছে 2টা টাকা। তো আমি কি করছি, গেট দিয়ে বের হয়েছি, এটা ঘর, এটা গেট, এটা রাস্তা, এখানে দোকান আছে একটা। তো আমি বের হয়েছি, মানে মাগরিব আজান দিচ্ছে, তো ওনাদেরকে আমি কাউকে দেখতেছি না। তো আমি 2টা টাকা দিয়ে চকলেট কিনছি মনে হয়, টাকা দিয়ে চকলেট কিনে ফেলছি অলরেডি, মাকে দিব বলছি, সেটা তো আমি মাথায় রাখি না, নিয়ে ফেলছি 2টা মানে 2 টাকা দিয়ে যা চকলেট পাইছি সব নিয়ে নিছি। তো আমি আর গেটে ঢুকি নাই, আমি গেটে না ঢুকছি। এখন ওনাকে দেখে আমি ভয় লাগছে, আমি কি করছি, গেটে বাইর হয়ে গেছে, তখন মাগরিবের সময় আজান দিচ্ছে। তো ওখানে বাস স্টেশন মনে হয়, আমি অনেক বড় বড় গাড়ি দেখছি, ওগুলো বাস নাকি বলতে পারবো না, অনেক বড় বড় গাড়ি দেখছি। আমি ওদিক দিয়ে ক্রসিং করে গেছি, মানে আমি আবার ফিরে আসবো, ওদেরকে দেখলে ফিরে আসবো, নাহলে আমি মার কাছে চলে যাবো। এদিকে হেঁটে হেঁটে, মানে রাস্তা তো দেখছি, হেঁটে হেঁটে চলে যাবো। এখান থেকে আমার হারানো শুরু। মানে ওখান থেকে আপনি হারাই যান? এখান থেকে আমি যেদিনে ওরা আমাকে বেড়াতে নিয়ে গেছে, আমি ওই দিনে হারাইছি, কিন্তু ওই কথাটা আমার মা বাবাকে সেদিন বলছি কিনা আমার মাকে, সেটা আমি জানি না, কিন্তু আমি সেদিনে হারিয়ে গেছি। ওই সময়টা কি সন্ধ্যা ছিল না সকাল ছিল? যখন ওটা সন্ধ্যায় তো ছিল, সন্ধ্যায় রাতের ছিল। বেলা। তারপরে কি হলো এই রাতের বেলা ছোট বাচ্চা? তো মাগরিবের সময় ছিল, আমি খুব কান্না করতেছিলাম, আমি ঘরটা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, মিলাতে পারতেছি না। আমি অনেকক্ষণ ঘুরছি, ঘুরতে 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 হাঁটতে 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 অনেকটা দূরে চলে গেছি। আমি যেতে যেতে মনে হয় একটা পাহাড়ের কাছাকাছি চলে গেছি। আমি হাঁটতে হাঁটতে, মানে ওটা একদম না হলে রাত 12টা হবে। কি বলেন, এত ছোট বাচ্চা? হ্যাঁ, আমি খুব প্রচুর কান্না করতেছি তখন। তো কান্না করতে করতে একটা মানুষ মনে হয় উনি মদ খাচ্ছে, তখন ক্যালামবোর্ড নাকি চিনি না, কিন্তু এখন চিনি সেটা। ক্যারামবোর্ড খেলতেছে, কেউ ক্যালামবোর্ড খেলতেছে, কেউ ছক্কা খেলতেছে। ওখান থেকে একজন মানুষ এসে বলতেছে, বাচ্চা তুমি কান্না করতেছে কেন? বলছে আমি আমার মুখ খুঁজে পাচ্ছি না। তো ওই লোকটা বলতেছে আমার সাথে চলো। তো আমাকে নিয়ে গেছে, ওনার কোলে করে নিয়ে গেছে, আমি কোলে ঢুকে ঘুম, আমি আর কিছু জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি ওনাদের পাশে আমি নিচে শুইছি, দেখি অনেক বাচ্চা, এটা ছেলে ধরা হয়ে গেছে আমাকে। কি বলেন? হ্যাঁ, যেটা নিয়ে গেছে ওটা ছেলে ধরা হয়ে গেছে। আচ্ছা, অনেক বাচ্চা। হ্যাঁ, বাচ্চা বলতে আপনি কি পরে নিশ্চিত ছিলেন যে উনি ছেলে ধরা, নাকি আপনি আগে থেকে আন্দাজ করতেছেন যে ছেলে ধরা? ছেলে ধরা ছিল উনি? হ্যাঁ, ওটা ছেলে ধরা হবে। মানে আপনি ওখানে বেশিক্ষণ থাকেন নাই, পালাইছেন ওখান থেকে নাকি? আমাকে 11টা পর্যন্ত আটকে রাখছে। ওই আমি সকালে উঠে আবার কান্না শুরু করে দিছি। এই বাচ্চারা কি করতেছিল? বাচ্চাগুলো হাবাগোবা হয়ে রাখছে, মানে কিছু খাওয়াইছে, হাবাগোবা হয়ে রাখতেছে। আমি কারোর সাথে মাতি নাই, কারণ আমার তখন কান্নায় চলাই, আমি খুব কান্না করতেছি। আমি আমার যেহেতু কান্না বন্ধ করতে পারতেছে না, ওইখানে যে লোকটা আমাকে নিয়ে গেছে বাইরে গুলাই আনছে। তো বাইরে গুলানো আনতে সময় আমি কিছু রাস্তা দেখে নিছি, আমি রাস্তা দেখছি কোন দিক থেকে কোন দিকে যাওয়া যাবে, ওটা আমাকে ঘুরাতে নিয়ে গেছে, আমি রাস্তা দেখছি। তো মানে এতগুলো বাচ্চা এখানে কি করতেছে, আমি ওটাও মাথায় আসে না, ওটা পরে আমার মাথায় আসছে। তো অনেকক্ষণ ঘুরে আনার পরে দিয়ে বলতে, ঘর ঢুকার সময় বলতেছে সবাইকে খাওয়াই দাও, নিয়ে চলে যাবো। এটা বলছে আপনি স্পষ্ট কানে? হ্যাঁ, আমি শুনছি, এটা স্পষ্ট কানে। এটা পাহাড়ের উপরে, মানে ঝুপড়ির মতো ঘর, পাহাড়ের উপরে। কিন্তু আমি ওনাকে দেখছি, কিন্তু আরেকজন মানুষ ভিতরতে কথা বলছে, কিন্তু ওনাকে আমি দেখি নাই। যে নিয়ে গেছে আমি ওকে দেখছি শুধুমাত্র, আর কাউকে দেখি নাই। কিন্তু এটা অনেক পাহাড়ের উপরে ছিল, কিন্তু ওখানে ওই চিতল পিঠা খোলা টোলা অনেক কিছু বানাচ্ছে। তো আমি রাস্তা দেখে নিছি, যখন উনি বলছে নিয়ে চলে যাবে, ভাত খাওয়াই দিতে বলছে, গরম গরম ভাত খাওয়াই দাও, ওদেরকে নিয়ে চলে যাবো। তো উনি ভিতরে ঢুকছে, আমি আর ভিতরে পা রাখতে গিয়ে আমি পা রাখিনি। আমাকে নিয়ে গেলে আমি মাকে কোথায় পাবো? আমি তো আমার মার কাছে যেতে হবে। আমার মা কান্না করতেছে, আমি কান্না করছি, আমার মা কান্না করতেছে। তো আমি কি করছি, এতটুকু মানে যেদিক থেকে আমাকে আনছে আমি ওইদিকে দৌড়াই ছুটছি। আমি তো একটু আগে দেখে আসছি, আমি যাচ্ছি। তো পাশের ঘরে একজন লোক বলতেছে, তুই যাকে নিয়ে আসছিস ও পালাচ্ছে। এই পাশে ঘরের লোক একজন বের হয়েছে, পাশে ঘরের লোক একজন বের, যে আনছে ও বের হচ্ছে, যেমন 4 জন মানুষ বের হয়েছে। আমি খুব ছোট, তো আমি পাহাড় থেকে খুব দ্রুত দৌড় দিচ্ছি। আমাকে যখন ধরতে যাচ্ছে আমি খুব স্পিডে দৌড়াচ্ছি। তো দৌড়তে দৌড়তে পাহাড় থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পর একটা বাজার পড়ে গেছে, ওখানে সামনে মানুষ বাজার করতেছে, মানে 4-5 জন মানুষ গন্ডগোল বেজে গেছে। আমি ওখানের মধ্যে ঢুকে গেছি, ওদের গায়ের মধ্যে ঢুকে গেছি, মানে ওরা সবাই আছে, আমি মধ্যে। তুমি মানুষগুলো আমাকে ডাকছে, কেউ চকলেট দিয়ে ডাকতেছে এবং কেউ এমনি এমনি ডাকতেছে।
তো আমি বলছি আমি যাবো না, আমি মাথা যা খাচ্তেছি না, আমি যাবো না। তো ওরা যখন এদিকে একজন দিকে একজন তাকাচ্ছে, আমি আরেক দিকে বের হয়ে গেছি। এতটুকু আমি আবার দূরে পালাই গেছি, ওদের দিকে আমি আর দেখিনি। আচ্ছা, এতটুকু শেষ। তো ওদিনও পুরো দিন দৌড়ছি, মানে ওদিনও সারাদিন হাঁটাহাঁটি রাস্তায় রাস্তায় গেছে। তো এবার তো মনে করেন আমার সকালেও কিছু খাওয়া হয় নাই, আম্মু থেকে আসার সময় ওদের ঘরে মনে হয় ভাত খাইছিলাম, সেদিনও সারাদিন কিছু খাওয়া হয়নি। আসার সময় থেকে নিয়ে রাতেও কিছু খাওয়া হয়নি মনে হয়, আমার জানা মতো আমি ঘুমছিলাম, কিছু খাওয়া হয়নি, সকালে কিছু খাইনি, কান্না করতেছি, খাওয়াতে পারে না কেউ আমাকে। তো ওখান থেকে পালাই গেছি, দুপুরে খাওয়ারটা হয় নাই। তো রাত আমি প্রচুর কান্না করতেছি, একটা মেয়ে এখন বুঝতে পারি সাথে একটা অ্যাপ্রন পর একটা মেয়ে, আমি কান্না করতেছি, বলতেছে বাবু তুমি কান্না করতেছো কেন? আচ্ছা আমার খুব খিদে পাইছে আর আমি আমার মুখে খুঁজে পাচ্ছি না। মেয়েটা আমাকে একটা মুড়ি কিনে দিছিল, মানে মুড়ি প্যাকেটে করে এতটুকু একটা মুড়ি প্যাকেট আছে কতগুলো, একটা মুড়ি প্যাকেট কিনে একটা বন কিনে দিছে আমাকে। মুড়িটা খাইছি, বনটা দেখে দিছি, খোঁচে এরকম করে নিয়ে নিছিলাম আমি, ওটা ছিল। তো একজন রিক্সাওয়ালা নাকি চিএনজিওয়ালা, মানে অনেক রাত হয়ে গেছে সেদিন, অনেক রাত হয়ে গেছে, এখন রিক্সাওয়ালা নাকি চিএনজিওয়ালা আমাকে বলতেছে বাবু তুমি কান্না করতেছো কেন? বলছে আমি মাকে পাচ্ছি না। তো বলছে আমার সাথে যাবা? হ্যাঁ যাবো। তো নিয়ে গেছে আমাকে, নিয়ে যাওয়ার পরে যে যেতে নিতে আমি ঘুম, আবারও ঘুম, ভাত খাওয়া হয় নাই। আমি সকালে ঘুম থেকে উঠি, তখন তো চিন্তাম না এরকম একটা সোফাতে আমি শোয়াতে। ওনার স্ত্রী এসে আমাকে তুলছে, ওনার বাচ্চা আছে, তো ওনার স্ত্রী এসে তুলে আমাকে মুখ হাত ধোয়াই দিছে, আমি তো ধুতে পারি না, ওনার স্ত্রী এসে ধোয়াই দিছে। তো আমি আবার কান্না করতেছি, তুমি এখানে খেলবা, আমার বাচ্চার সাথে খেলবা? আর আমি খেলবো না, আমার মা কান্না করতেছে, আমাকে যেখান থেকে আনছো আমাকে ওখানে দিয়ে আসো। ওদিনও চলে গেছে আবার রাস্তায়, আবার হাঁটাহাঁটি, আবার হাঁটতে আমি চলে গেলাম ওই চৌধুরীহাট বলে, অক্সিজেনের পরে চৌধুরীহাট একটা জায়গা বলে। এখন মানে বর্তমানে আমি প্রথম হাঁটাহাঁটি করতেছি, একজন মানে চৌধুরীহাট পরে বুঝতে পেরেছেন নাকি? পরে বুঝতে পেরেছি, অনেকগুলো পরে বুঝতে পেরেছি। তো ওনাখানে আমি হাঁটতেছি, এদিকে আর এদিকে মানে মেন রাস্তাতে আমি হাঁটাহাঁটি করতেছি। একজন হলুদ মরিচ বিক্রি করা যায়, উনি আমাকে মানে ফলো করছে, অন্ধকার, কোনো আলো নেই। তো উনি বের হয়ে, দোকান থেকে বের হয়ে বলতেছে বাবু তুমি এখানে এতবার হাঁটাহাঁটি করতেছো না, তুমি কি কিছু খুঁজতেছো? আপনি একটা জিনিস শুধু চিন্তা করেন, যারা এতক্ষণ ধরে শুনতেছেন, আমরা কিন্তু এই বিষয়গুলো খুব একটা ডিটেলে আনি না। আজকে এই গল্পটা আমি গল্প থেকে বেরোতে পারছি না, এবং আমি বেরোতে চাচ্ছিও না। একটা বাচ্চা হারায় যাওয়ার পরে ওর ইনিশিয়ালি মানসিকতাটা কি অবস্থায় দাঁড়ায়, কতটা ভয়ঙ্কর, কতটা আতঙ্ক, পুরো পৃথিবীটা ওর কাছে কি হয়ে যায়, এইটা আসলে যে হারাইছে সে ছাড়া কেউ এটা জাজ করতে পারবে না। অনেকে তো এসে বলে না, খুব শর্টকাটে শেষ করে দেয়। তারপর কি হলো? তো ওই দোকানদারটা বের হয়ে বলতেছে বাবু তুমি কাউকে খুঁজতেছো? হ্যাঁ যে আমি তো খুঁজতেছি, আমি আমার আম্মু খুঁজে পাচ্ছি না। তো ওটা যখন বলছি, উনি আমাকে দোকান আনছে, তুমি কিছু খাইছো? আমি কিছু খাই নাই। তো না রুটি, এখন চিনতেছি না রুটি তখন কি জানি না, এত বড় একটা রুটি দেখছি, আমি খুশি হয়ে গেছি এটা দেখে। চা এনে দিছে আমাকে, টুল আছে না চার দোকানে থাকে, ওগুলোতে বসাইছে, ওনার দোকানে টুল আছে, তো ওগুলোতে আমি বসছি, বসার পরে ওটা আমি ভিজে খাইছি। খাওয়ার পর বলতেছে তুমি আমাদের বাসায় যাবা? হ্যাঁ তোমার তো রাত হয়ে গেছে, আমি তো কাউকে পাচ্ছি না, আমার আম্মুকে পাচ্ছি না, হ্যাঁ যাবো। তো যাবো বলছি, আমাকে ওনার ছোট ভাই ছিল একটা দোকানে, ওনার সাথে ওদের দোকানে ছিল, আমাকে ছোট ভাই দিয়ে আমাকে পাঠিয়ে দিছে বাড়িতে। আমার স্ত্রী অনেক ভালো ছিল, আমাকে নিয়ে যাওয়ার সাথে, তখন আমি চেতন ছিলাম না, চেতন ছিলাম ঘুমছুম জানি না, কিন্তু আমাকে ভাত খাওয়াইছিল, আমাকে উনি মেয়েকে খাওয়াই দিছে, মায়ের মতো আদর উনি করছে আমাকে, আর কেউ করে নাই। তো আমাকে তুলে নিয়ে মুখ হাত ধোয়াইয়ে আমাকে ভাত খাওয়াই দিছে। আমি খেতে পারতেছি না, প্রায় 2 গজ না 3 গজ ভাত খাইছি আমার যা মনে হয়। খাওয়ার পরে আমি রান্নাঘর থেকে এসে ওনার খাটে শুয়ে গেছি, ওনার বাচ্চা আছে দুইটা ছেলে ছিল ওনার যৌথ ফ্যামিলি, ওনার শাশুড়ি ছিল, শ্বশুর ছিল, নন্দা ছিল, নানি ননদ বড় কতগুলো আছে না, ওগুলো ছিল, মানে একটা বিক্রিতে আলাও আর কত জিনিস করবে, মানে একটা বাজার আছে চৌধুরীহাটের দোকানে, একটা দোকানে হলুদ মরিচ মা মশলা অন্য কিছু দেয়, শুধু মা মশলা, এটা কি করতে পারে। আমি এখানে 3 মাস মতো ছিলাম। তো 3 মাস মতো থাকার পর উনি আমাকে খুব দেখতে পারতো, কিন্তু শাশুড়িটা মনে হয় পারতো। আচ্ছা, তো আপনার এই পরিবারের সাথে পরিচয় আছে, চেনেন আপনি? এখন ওখান থেকে বের হয়ে যান, তারপরে না বের হয়ে যাই নাই, আসলে সেটা বললে ভুল হবে, ওনার দরিদ্রতার কারণে হয়তো উনি আমাকে আবার অন্য কোথাও দিয়ে অন্য কোথাও পাঠাই দিচ্ছে, উনি নিজে পাঠাই দিচ্ছে। আচ্ছা, অন্য একজন লোককে দিয়ে আমাকে পাঠাই দিচ্ছে, তখন ফাতেহাবাদ ওই চৌধুরীহাটের পাশে ওইটা। আচ্ছা, তো ওখানে যাওয়ার পরে ওই আমি এরপরে আমাকে যেখানে দিয়ে যায়, ওনার মেজ বোন আসে শহর থেকে, পাহাড়ি
শহর থেকে যাই, ওখানে বেড়াতে যাইলে উনি আমাকে ওখানে রেখে, তো উনি বলে আমাকে নিয়ে যাবে। এই ফ্যামিলির কাছেই কি আপনার বড় হওয়া? না, এরপরেও আপনার চেঞ্জ হয়েছে? আবার চেঞ্জ হয়েছে। কতগুলো হাত এরকম চেঞ্জ হয়েছে? আমি 3-4টা মতো হাত, 3 থেকে 4টা হাত চেঞ্জ হয়েছে। আপনার বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়নি এখনো। কাউকে কি বাবা মা ডেকেছেন? আচ্ছা, বাবা মা ডাকলো তো সেই অধিকারটা দেয় নাই ওরা আমাকে, কারো কাছে এটা হয় নাই। তো এখানে একটা বিষয় আছে কিন্তু, সেটা হচ্ছে যে কিছুদিন আগে এরকম একটা অভিজ্ঞতা হয়েছে। আমি পর্বটার নাম আমি ফ্ল্যাশ করব না, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, সম্মানের সহিত আমি প্রশ্নটা করতে চাই আপনাকে। এবং এই বিষয়গুলো আমি চাইলে কেটে কুটে প্রচার করতে পারি, কিন্তু আমি করতে চাই না এই কারণে, যারা এখানে ভিকটিম এখানে আসবে আপনার মতো, তারা যাতে সতর্ক হয়ে যায়। কিছুদিন আগে আমরা এরকম একটা এপিসোড করেছিলাম, সেটাও চট্টগ্রামেরই বোধহয় হবে বা অন্য কোনো এলাকার। তো ওনাকে আমি একটু জিজ্ঞেস করেছিলাম, যদিও আমাদের এই বিষয়টা খুব একটা ইম্পর্টেন্ট না পরিবার খোঁজার ক্ষেত্রে, তো জিজ্ঞেস করেছিলাম যে উনির বিয়ে হয়েছে কিনা। তো উনি এটা পুরোপুরি অস্বীকার গেল যে না, বিয়ে হয়নি। পরবর্তীতে আমরা, না আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি, পরবর্তীতে তথ্য বের হলো যে ওনার 4 থেকে 5টা বিয়ে হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন পেলাম এবং যারা করেছে তারাই আমাদের সঙ্গে এটা যোগাযোগ করলো। তো পরবর্তীতে আমরা ওই ফ্যামিলির সঙ্গেও যোগাযোগ করলাম যে আপনারা আমরা এরকম পাচ্ছি, এটা কি সঠিক কিনা। তখন ওরা বললো যে হ্যাঁ, আমরা এটা গোপন করেছিলাম। তো যে কোনো তথ্য যদি গোপন করতে হয়, সেটা ক্যামেরার সামনে ফেস না করে আমাদেরকে আগে বলে থাকলে আমরা এটা গোপন করি। হ্যাঁ, কিন্তু যখন ক্যামেরার সামনে মিথ্যা কথা বলা হয়ে যায়, তখন একটা বড় সমস্যা কি জানেন? বড় সমস্যাটা হচ্ছে এটাই যে আপনি একটা মিথ্যা বলেছেন, বাকি যেগুলো সত্য বলেছেন সেগুলো নিয়েও প্রশ্ন তৈরি হয়। এটা একটা খুব বড় সমস্যা। তো সেই কারণে আমি এই কথাটা আজকে এখানেই বললাম বেসিক ভিডিওতে, যদি আপনার কোনো তথ্য সামাজিকতার জায়গাটা থেকে আপনি গোপন করতে চান, দয়া করে সেটা আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে অথবা অনুষ্ঠান রেকর্ড হয়ে গেলেও আমাদেরকে যদি বলে যান যে ভাইয়া এই জিনিসটা বলছি, এই জিনিসটা মিথ্যা বলছি, বা এই জিনিসটা গোপন করে দিন, এই জিনিসটা আমি প্রকাশ করতে চাচ্ছি না, তাহলে আমরা সেটা করি। কিন্তু না বললে এমন একটা যে তথ্য যেটা আপনি ফ্ল্যাশ করলেন এবং পরবর্তীতে দেখা গেল ওটা একটা খুব ভাইটাল ইনফরমেশন না থাকলেও ওটা একটা চরম মিথ্যা কথা হয়ে গেছে। তো এই মিথ্যা যখন হয়ে যায়, তখন কিন্তু আলটিমেটলি আমরা ওই জায়গাটায় খুব একটা আগ্রহ আর দেখাই না। কারণ বাকি যে তথ্যগুলো বলেছেন সেগুলো কতটুকু সত্য বলেছেন, কতটুকু মিথ্যা বলেছেন আমরা জাজ করবো কি করে? আপনি যেহেতু মিথ্যা বলেছেন, বাকিগুলো মিথ্যা হতে পারে। সুতরাং এইটাগুলো খুব মাথায় রাখবেন। এগুলো অনেক বড় সাইকোলজিক্যাল গেম, এবং আশা করছি আপনারা আপনাদের জায়গা থেকে একটু হলেও এই জিনিসগুলো কনসিডার করবেন। সৎ থাকার চেষ্টা করতে হবে, কারণ এখানে একটা জিনিস মিথ্যা হয়ে গেলে এটা নিয়ে সমস্যা তৈরি হবে, সন্দেহ তৈরি হবে। সমস্যার সন্দেহ নিয়ে এই ধরনের সামাজিক কাজ করা খুব ডিফিকাল্ট। তো আমি যেটা বলছিলাম যে আপনার বিয়ে শাদী হয় না, আপনার অভিভাবক হিসেবে কাকে পেয়েছেন এই বর্তমানের, যদি আপনার জীবন বলি প্রায় 24-25 বছরের জীবনে? বাবা ডেকেছেন কাউকে, মা ডেকেছেন কাউকে? কাউকেই না। অধিকারটা আমি চাইছি কিন্তু দেয়া হয় নাই। মানে আপনি ভাবে সেটেলও হতে পারেন নাই কোথাও। তো আপনার পেশা কি? আপনি কি করেন এখন? কিছুই করি না। কিছুই করেন না? চলে কিভাবে? খাওয়া দাওয়া, রুটি রুজি এগুলো? খাওয়া দাওয়া যাতে এখানে আসি এমনি কাজ করে থাকি। এমনি কাজ? হ্যাঁ, মানে কোনো কাজের মধ্যে মানে আমার যাদের এখানে আছেন কত বছর যাবত আছেন? আমি এক জায়গায় ছিলাম 17 বছর 5 মাস 9 দিন। আচ্ছা, ওখানে বর্তমানে যাদের কাছে আছেন এদের কাছে কতদিন যাবত? 2 বছর। 2 বছর যাবত। পড়াশোনা কিছু হয়েছে আপনার? ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা আছে জীবনে? আমার ভবিষ্যতে কি থাকতে পারে? আমার ভবিষ্যৎ একটাই আছে, আমি আমার ফ্যামিলিটা খুঁজতে চাই। চেষ্টা করছেন নিজে কখনো, যেহেতু আপনি মোটামুটি একাই, কখনো চেষ্টা করেন নাই? আমি কিভাবে চেষ্টা করবো? আমি তো বন্দী। বন্দী কেন আপনি? আমি স্বাধীনতা নাই। কে বলছে আপনাকে স্বাধীনতা নাই? আমি এই 2 বছর যে স্বাধীনতা আমি পাইছি, আমি 17 বছর কোনো স্বাধীনতা পাইনি। ও আচ্ছা, সেটা ঠিক আছে। তার মানে এই 2 বছরে আপনার চেষ্টা করা হয়নি, কিন্তু 2 বছরের চেষ্টা করে আমি আজকে এই জায়গায় আসছি। সে ইজ ইন্টেলিজেন্ট। আপনার লেখাপড়া হয় নাই? আমাকে লেখাপড়া করতে দেওয়া হয় নাই, কিন্তু আমাকে নিয়ে গিয়েছিল লেখাপড়া করাবে বলে, কিন্তু ওনার বড় সন্তানের কারণে আমার লেখাপড়াটা হয়নি। আচ্ছা থাক, আমি ওই বিষয়গুলো যেতে চাই না। আপনার ব্যক্তি জীবন গল্পটা আমি এখানে নিয়ে আসতে চাই না। সেটা হয়তো বা আপনার জীবনে নেগেটিভ ইম্প্যাক্টও ফেলতে পারে। আপনি পরিবার খুঁজতে আসছেন, আমরা সেই জায়গাটাকেই ফোকাস করি, সেটাকেই চেষ্টা করি, সেটাই আমাদের করা উচিত। আপনি যে তথ্যগুলো এখানে নিয়ে আসছেন সেটা হলো হুসনা আক্তার আপনার নাম, বাড়ি হাতিয়া সন্দ্বীপ, এটা লিখেছেন। মায়ের নাম পারুল, বড় ভাইয়ের নাম মাসুদ, বড় বোনের নাম ঝর্ণা, মামা আছে একজন, খালাতো বোনের নাম জিন্নাত, খালাতো ভাই প্রতিবন্ধী, তার নাম আশরাফ, নিশ্চিত নয়। নানুর বাড়ির পাশে একটি ছোট খাল আছে, এরপর জমিন, এরপর বঙ্গোপসাগর, সেখানে মাছ ধরা হয়। নানুর বাড়ির পাশে একটি বাজার আছে। চট্টগ্রামে আসার আগের দিন নানুর বাড়ি থেকে বাপের বাড়িতে গিয়েছিলাম, তারপরের দিন সকালে বাবার বাড়ি থেকে লঞ্চে উঠেছিলাম, তারপর সন্ধ্যায় চট্টগ্রামে এসে নামলাম। তারপর নামার পর ছোট্ট একটা দুর্ঘটনা ঘটেছিল। চট্টগ্রামে যাদের বাড়ি এসেছিলাম সেখান থেকে 4 থেকে 5 দিনের মধ্যে বড় বোনকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, হয়তোবা কাজের জন্য। 6 থেকে 7 দিনের মধ্যে বড় ভাই একটি বিস্কুট ফ্যাক্টরিতে, বেকারিতে চলে যায়।
মায়ের সাথে আমি সেখান থেকে অন্য কোথাও যাই, হয়তোবা কাজের জন্য। মায়ের সাথে যাদের ঘরে গিয়েছিলাম তাদের ঘরে 2জন বৃদ্ধ মহিলা ছিল। 2জনের মধ্যে একজন ছিল মানসিক অসুস্থ। যিনি অসুস্থ ছিলেন তিনি ঘর ঝাড়ু দিয়ে বালিগুলো চুলায় দিয়ে দিতেন, যেটা একটু আগে আপনি বলেছেন। যাওয়ার কয়েকদিনের মধ্যে তাদের ঘরের 2জন মেয়ের সাথে আমাকে বেড়াতে নিয়ে গিয়েছিল। আমাকে 2 দিন পর আসার কথা ছিল। তাদের সাথে না যাওয়ার জন্য আমি ভাইয়ের কাছে বেকারিতে চলে গিয়েছিলাম। ভাইয়া কাজে ব্যস্ত ছিল বলে আমার কথা না শুনে আমাকে পাঠিয়ে দিয়েছিল। সেখান থেকে এসে আমি গাড়িতে উঠে গিয়েছিলাম। গাড়িটা মাঝপথে একটা স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল। পাশে ছিল আমার বড় আপু, যেখানে কাজ করতো তাদের বাসা। আমি সেখানে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে ধরে ফেলেছিল, আমাকে তাদের বাসায় নিয়ে গিয়েছিল, যেগুলো আপনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এই বিষয়গুলো আপনার মুখে থেকে এসছে, বাকিগুলো আমরা আনতে চাই না। এগুলো ঠিক আছে, এগুলো আপনার। আমার একটা জিনিস পরে মনে পড়ছে যেটা এখানে নাই। ওই আমার নানার বাড়িতে যে বাস স্ট্যান্ডটা আছে ওইটার নাম জাহাজ মার্কা না হয় জাহাজ মারা, দুইটা থেকে একটা হতে পারে। এটা কবে মনে পড়ছে আপনার? এই 2-1 দিন আগে। আপনার নানু বাড়ির বাস স্ট্যান্ডের নাম জাহাজ মারা অথবা জাহাজ মার্কা, দুইটা থেকে একটা হতে পারে। তারপর আমার নানু বাড়ি, এটা নানু বাড়ি থেকে কত দূর? নানু বাড়ি থেকে অনেকটা দূর, কিন্তু ওটাই বাস স্টেশন, অন্য কোনো বাস স্টেশন নাই। তার মানে এটা হাতিয়ানা সন্দ্বীপ, এটা আপনারা বের করতে পারবেন যদি জাহাজ মারা অথবা জাহাজ মার্কা কোন রকম বাস স্ট্যান্ড থাকে। আমার নানু বাড়ির পাশে, বাজারের পাশে হিন্দু বাড়ি ছিল। তারপর হিন্দু বাড়ি ওই বাজার ক্রসিং করে যাই, একটু যাইলে একটা গলি আছে। হ্যাঁ, তো ওই গলিটাকে কি বলে আমি জানি না, এটা ওই শিয়ানপাড়া বলে না শিয়ান বাড়ি বলে না কি শিয়ালের গোপাট বলে। আমার শিয়াল গোপাটটাই বেশি মনে পড়ে, কিন্তু ওই 2-3টার মধ্যে একটা আমার শিওর না, কিন্তু 3টা থেকে একটা হতে পারে। কি বললেন বলেন তো আরেকবার? শিয়ালদার গোপাট, আর না হলে শিয়ানপাড়া, না হয় শিয়ান বাড়ি। শিয়াল্লা গোপাট? হ্যাঁ, শিয়াল্লা গোপাট, শিয়ালবাড়ি, শিয়ালপাড়া। শিয়ানপাড়া না হয় শিয়ান বাড়ি। শিয়ানপাড়া, শিয়ানবাড়ি। কারণ এখানে হিন্দু বাড়িও আছে, তার জন্য আমি ওইটা তিনটা কনফার্ম দিচ্ছি না, কিন্তু ওটা হতে পারে, যে কোনো একটা হতে পারে। এটা কি আপনার নানুর গ্রামের নাম? হ্যাঁ, তাহলে তো আপনার বাজারের আগে, মানে এটা আমার নানুর বাড়ি তো, কিছুক্ষণ আলে একটা কবরস্থান পরে, কবরস্থানের পরে বাজার, বাজারের পরে এই পাশে হয়েছে হিন্দু বাড়ি। তারপর এদিকে একটা রাস্তা গেছে, রাস্তার এদিকে একটা গলি গেছে, এটা দিয়ে যেখানে বাস স্ট্যান্ডে যাওয়া যায়। তো ওই জায়গাটার নাম হলো শিয়ালের গোপাট নাকি শিয়ানপাড়া না শিয়ান বাড়ি, সেটা আমার জানা নাই। এইরকম একটা নাম আছে। আর বাস স্ট্যান্ডের নাম আপনি বলছেন জাহাজ পাড়া, জাহাজ মার্কা, না হলে জাহাজ মারা। জাহাজ মারা, জাহাজ আছে সাথে। হ্যাঁ, আপনার হাতিয়া সন্দ্বীপের, হাতিয়াতে খুঁজতে পারেন, সন্দ্বীপও খুঁজতে পারেন, এরকম জায়গা। আবার আমার বাবার বাড়িতে সামনে উঠান, ঘরের পাশে দিয়ে বাম পাশে দিয়ে পুকুর, পুকুরের পাশ দিয়ে মানে মেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে ওই কিছুক্ষণ গেলে একটা স্কুল পড়ে। আর বাবার বাড়ি এক পাশে সুপারি বাগান, সুপারি বাগান একটু ফেলে গেলে পাশে দিয়ে কবরস্থান, সামনে দিয়ে বাবার সামনে কোনো ঘর নাই, পিছনে ঘর আছে। আপনার যদি পরিবার পাওয়া যায়, আপনি বাবা মা কাউকে দেখলে চিনবেন? মনে পড়তেছে না, কিন্তু সামনে দেখলে চিনবো কিনা সেটা আমি জানি না। কিন্তু এরকম একটা মেয়ে, আপনার ধরেন বয়স ঠিক আছে, আপনি যদি সমস্ত কিছু জেনে শুনে না জেনে চিনলেন না কিছু, শুধুমাত্র তথ্যের বেসিসে আপনি সেখানে গেলেন এবং যাওয়ার পরে কোনো একটা অনভিপ্রেত ঘটনা ঘটলো, সেটার দায় কি নেবে? সেটা দায় আমাকে নিতে হবে। আমরা চাই না এরকম কোনো কিছু হোক, আমরা নেগেটিভটা অনেক বেশি চিন্তা করি, যে কারণে এই ধরনের প্রশ্নটা করি। কারণ আমরা সাধারণত বাংলাদেশের সামাজিকতায় আপনার মতো কেস নিয়ে যারা আসেন, সেখানে আমরা তিনি কারো দায়িত্বে আছেন এরকম কোন অভিভাবককে প্রেজেন্ট করি। আপনার ক্ষেত্রে কেসটা একটু ডিফারেন্ট আমরা পেয়েছি, কিন্তু এই কেসটা আমরা তারপরে কনসিডার করেছি। আপনার কথাবার্তা, আপনার সমস্ত কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে ইউ ক্যান হ্যান্ডেল। আমি নিজের দায়িত্ব নিজে পারেন, যেটা আমাদের মনে হয়েছে। এটা আছে, আমি লেখাপড়া না করলে আমার মধ্যে কিছু ক্ষমতা কাজ করতো ছোট থেকে, কিন্তু এখনো ক্ষমতাটা আছে। আমি ভেঙে পড়ার মতো মেয়ে না, সহজ আমি ভেঙে পড়ি না। সেই জায়গাটাকে আমি রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, এবং আমি মনে করি আপনার জন্য যদি আমাকে যারা দেখছে সবাই বলে তুই সারাদিন এত কিছু করছ, আমি যে পরিশ্রম করছি হয়তো কোনো মানুষ করে না। আমাকে দিয়ে, আমি খুব ছোট, আমি বেড়ে ওঠার সময় আমাকে দিয়ে ধান চুরানো হতে নিয়ে, মানে আমাকে দিতে হবে মনে করেন 10-12 কেজি চাল ধান আমার মাথায় দিতে হবে। ওই জায়গায় মনে করেন এই 2-3 ধান আমার মাথায় উঠে গেছে, যে কারণে আমি অলরেডি একটা অসুস্থ মানুষের মতো। তাওয়াক্কাল তো আল্লাহ, টেনশন করেন না, আমরা সব ভাইরা মিলে চেষ্টা করব, ভাই ব্রাদার যারা আছে সবাই মিলে চেষ্টা করব। এবং ওর পরিবারটা অনেক বড়, প্রিয় দর্শক এবং শ্রোতা, যদি আমরা ওর পরিবারটাকে খুঁজে পাই এবং ওর পরিবারটা যদি আল্লাহ ওকে ফেরার সুযোগ দেয়, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় কিছু হবে। আমরা চলেন সবাই মিলে চেষ্টা করি আল্লাহর নামে, এবং আল্লাহ যেন এই সুযোগটা আমাদের দেন।
আমরা শেয়ারের ক্ষেত্রে কোনো কার্পণ্য করব না। হাতিয়া সন্দ্বীপের কোথায় এই জায়গাটা আছে, যেটা ও একটু আগে বললো, সবাই চষে বেড়াবেন। খালাতো বোনের নাম জিন্নাত, মামা আছে একজন, মামার নামটা ওর মনে নাই, কিন্তু ওর মায়ের নাম হচ্ছে পারুল, বড় ভাইয়ের নাম হচ্ছে মাসুদ, বড় বোনের নাম হচ্ছে ঝর্ণা, খালাতো ভাই প্রতিবন্ধী, তার নাম হচ্ছে আশরাফ। এখানে আসলে ওর বাবার নামটাও ওর মনে নাই, বাবার নাম কিছু একটা, তনু সর্দার বা ধনু সর্দার বা তনু সর্দার, এরকম কিছু একটা হতে পারে। ওই সময়টাতে তিনি মাজারে মাজারে থাকতেন। উনি ওই আবার সর্দারগিরি করতো, ওই গে আছে না, ওই তখন মানুষ জমিনে ধান কেলে হাঁস মুরগি এনে দিয়ে যাইতো, গরু দিয়ে যাইতো, ওটা করতো। ওনাকে দিত খামার বলে সেটাকে, খামারও দিত। সো প্লিজ আপনারা সবাই মিলে শেয়ার করেন। কোনো এলাকা আর কোনো কারোর নাম মনে আছে ওইখানকার বড় বয়োজ্যেষ্ঠ? কথা মনে হয়, আমার বাবার বাড়ির পাশে স্কুল আছে সেটা জানি। স্কুলের নামটা মনে আছে না? বাজার আছে, স্কুলের পাশে একটা বাজার আছে। স্কুলের পাশে একটা বাজার আছে, বাজারের নাম মনে আছে? চলেন, ও যতটুকু তথ্য দিয়েছে আমরা যদি সবাই মিলে একটু ঠান্ডা মাথায় চেষ্টা করি। বাড়ি দিয়ে জাহাজে ওঠা হয়েছিল। বাবার ওই কোন দিক দিয়ে জাহাজে ওঠা হয়েছে? বাবার বাড়ি দিয়ে। বাবার বাড়ি দিয়ে বলতে আমাদের বাড়ির পাশেই জাহাজের ওঠা যায়? মানে গাড়ি দিয়ে যেতে হয়। আমার নানু বাড়ি হলো এখান থেকে মনে করেন মানে 2 ঘন্টা 2.5 ঘন্টার পর বাবার বাড়িতে আসতে। ঠিক আছে, আমরা সবাই মিলে চেষ্টা করব। প্রিয় দর্শক এবং শ্রোতা, যেসব তথ্য আপনারা ওর কাছ থেকে শুনেছেন, একটু কনসিস্ট করে এটা লিখবেন। এবং আমাদের অনেক ভলান্টিয়ার আছে, পুরো জিনিসটা শুনে ব্রিফ করে অনেকেই লিখে দেবে। বিশেষ করে রাফা মানহা এই কাজটা খুব বেশি করে, আমাদের আনঅফিসিয়াল ভলান্টিয়ার। তো রাফা মানহা হয়তো পুরো জিনিসটা সামারি করে আমাদের কমেন্টসে দিয়ে দিবে। আপনারাও অনেকে নিতে পারেন, কমেন্টসগুলো আপনারা ফলো করবেন। এবং আমরা চাই এই বোনটি তার পরিবারের কাছে ফিরে যাক। এটা একটা অনেক বড় স্বভাবের কাজ, অনেক বড় একটা ভালো কাজ, অনেক বড় একটা মানবিক কাজ। তো চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি ইনশাআল্লাহ। তাওয়াক্কাল আলাল্লাহ। হয়তো আর কেউ নেই আমার ফ্যামিলি ছাড়া, আমার কাছে কেউ নেই। চলেন সবাই মিলে চেষ্টা করি। শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো পর্যন্তই। একটা ভালো সংবাদ নিয়ে আল্লাহ যেন আমাদের ফেরার তৌফিক দান করেন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।